শেখ হাসিনার পতন, চিন্ময়ের গ্রেপ্তার, হিন্দুদের আন্দোলন সব মিলিয়ে যেন বাংলাদেশের উপর অখুশি ভারত। এরপরই দিল বিবৃতি, বাংলাদেশও দিল পাল্টা বিবৃতি। শেষ পর্যন্ত মমতার বক্তব্য এবং বাংলাদেশের যে আগরতলায় যে কনসুলেট ভবন অফিস রয়েছে সেখানে হামলা, সব মিলিয়ে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক সেটি একদম তলানিতে। ভারতে বিক্ষোভ দেখা দিচ্ছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশে বিক্ষোভ দিয়েছে হচ্ছে ভারতকে নিয়ে। দুই দেশের মানুষের মধ্যে যে সম্পর্ক সেটি সরকারের সম্পর্ক, মানুষের সম্পর্ক, কোনোটির অবস্থাই এখন ভালো না। বাস্তবে যাই ঘটুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ ভাব, কি হবে বলা যাচ্ছে না। ভারত এখানে কি নতুন কোনো কার্যক্রম চালাবে, বাংলাদেশ কিভাবে দেখবে, এসব নিয়ে নানান প্রশ্ন রয়েছে। এই জটিল পরিস্থিতির মধ্যে এই যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক রয়েছে, বাইল্যাটারাল সম্পর্ক এবং আমদানি রপ্তানি এবং কূটনৈতিক সম্পর্ক, সেখানে যদি বাংলাদেশের বিষয়ে ভারত নতুন করে কোনো সিদ্ধান্ত নেয়, আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেয়, তাহলে কার বেশি ক্ষতি হবে, ভারতের না বাংলাদেশের? এইসব বিষয় নিয়ে কথা বলতে আরশাদ ফয়েজ চ্যানেলের আমরা দুজন, আমি ফয়জুল ইসলাম এবং আরশাদ ভাই, আমরা দুজন আজকে কথা বলবো এই বিষয় নিয়ে, আলোচনা করব আসলে লাভ টাকার ক্ষতি টাকার। আমরা তো অবশ্যই এটি নিয়ে আলোচনা করব। অবশ্যই এটি একটি সাক্ষাৎকার নয়, কারণ হচ্ছে এটা আমাদের আলোচনা, নিয়মিত আলোচনা। আমাদের দর্শক যারা আছেন তারা জানেন আমরা রেগুলারলি হচ্ছে আড্ডা দেওয়ার চেষ্টা করব এখানে। আপনার কি মনে হয় যে শুরুতে জানা আর কি, যে হচ্ছে এই কূটনৈতিক সম্পর্কটা কি একবারে ফেসবুকে তো দেখা যাচ্ছে যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাতিল করা হোক বা ছিন্ন করা হোক, এটা কি হবে কি হবে না, একদম ছোট করে যদি বলতেন। আমার মনে হয় না, আমার মনে হয় না যে আসলে ফেসবুকে হচ্ছে দুই দেশের সরকারের কথা বলতেছে কিংবা দুই দেশের জনগণের কথা বলতেছে। ফেসবুকে আমরা অনেক কিছুই দেখি, তার মানে এই না যে সেগুলোই হয়ে যাবে। আমি মনে করি না যে আসলে আমাদের দীর্ঘদিনের যে প্রতিবেশী বা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী সেই ভারতের সঙ্গে বাংলাদেশে এমন কোনো পদক্ষেপে যাবে কিংবা ভারত এমন কোনো পদক্ষেপে যাবে যে এই কারণে হচ্ছে দুই দেশের সম্পর্ক কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন এখানে দেখেন, কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হবে না, যেহেতু বাংলাদেশে অনেক কিছু ভারত থেকে আসে, ভারতেও বাংলাদেশ থেকে অনেক কিছু যায়। আমরা দেখি যে সিলেটের দুটি বন্দর, সেখানে স্থলবন্দর, যেখানে অলরেডি আমদানি রপ্তানি বন্ধ রয়েছে, যেটা এটার প্রভাব না বললেও কিন্তু বোঝা যাচ্ছে যে সম্পর্কের অবনতির জায়গা থেকে। একই সঙ্গে বেনাপোলে আমরা দেখলাম যে এসে গতকালকেই হচ্ছে তারা দাবি করলো যে হচ্ছে আমরা এই রুট দিয়ে, ভারতীয়রা বলতেছে যে আমরা এখান দিয়ে বাংলাদেশে কিছু যেতে দিব না। যদিও দেখলাম যে হচ্ছে আজকে সেটা ঠিকভাবে চললো। অন্যান্য যে বন্দরগুলো রয়েছে সেখানেও কিন্তু ছোটোখাটো দুই একটি ঘটনা ঘটেছে। এখন এই পরিস্থিতির মধ্যে যদি হচ্ছে বাংলাদেশে আমদানি রপ্তানি একদম বন্ধ করে দেয়, এই ক্ষতিটা কার? এই বিষয়ে হচ্ছে কিছু তথ্য আমাদের কাছে রয়েছে। যেমন বাংলাদেশে যা আমদানি হয় এর মধ্যে সব মিলিয়ে 18% আসে হচ্ছে ভারত থেকে, অর্থাৎ বলা যায় যে মোটামুটি 5 ভাগের 1 ভাগ। এর মধ্যে বাংলাদেশে যে বাজার, ভারতের পণ্য আসার যে বাজার, সেখানে প্রতি বছর একবার কম করে হলেও আপনার 10 বিলিয়ন তো একদম ম্যান্ডেটরি, এর বেশি কোনো বছর 12, 13, 14, 15 এরকম হয়, একবার 16 হয়েছিল। তো সেই জায়গা থেকে বাংলাদেশে রপ্তানি করে ভারত রপ্তানি করে ভারত পায় প্রায় 10 বিলিয়ন প্লাস, আর বাংলাদেশ ভারতে গড়ে রপ্তানি করে সর্বোচ্চ 2-2.5 বিলিয়ন ডলার। সেই ক্ষেত্রে এই যে রপ্তানি বৈষম্য বা হচ্ছে একটা ব্যবধান, এটা কিন্তু অনেক বড়। ঠিক আরও একটি তথ্য করে আমরা বলে হচ্ছে আমরা আলোচনা শুরু করব। পেঁয়াজ বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ, যা ভারত থেকে আসে এর মধ্যে আপনার যে খাদ্যশস্য, বিশেষ করে চাল, তারপরে গম, তারপরে হচ্ছে আরও অন্যান্য নানান জিনিস, পেঁয়াজ, কাঁচামরিচ, বাংলাদেশের সবই ধরেন। এর মধ্যে কিছু জিনিস আছে একবারেই অপ্রয়োজনীয়ভাবে আমাদের দেশের দামটা ঠিক রাখতে ভারত থেকে আসে। এর মধ্যে আলু ধরেন বা হচ্ছে কাঁচামরিচ বা আরও কয়েকটি ছোটোখাটো জিনিস আছে দাম নিয়ন্ত্রণে রাখতে। এখন প্রতি বছর বাংলাদেশের যে পেঁয়াজের যে ঘাটতি, সেটি হচ্ছে 7 থেকে 8 লাখ মেট্রিক টন। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ভারত থেকে আসে। তো এই জায়গায় চালেরও একটা বাংলাদেশে প্রতি বছর হচ্ছে প্রায় 26 লাখ টন চাল আমদানি করতে হয়। চালের সবচেয়ে বড় বাজার হচ্ছে ভারত।
সেই ক্ষেত্রে ভারত যদি বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ করে দেয় বা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় বা ধরেন সীমিত করে বা ধরেন শুল্ক আরোপ করে, সেই ক্ষেত্রে বাংলাদেশে কি কোনো দুর্ভিক্ষ বা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কি খারাপ দিকে যাবে? আপনার কি মনে হয়? আমারও একটা আলোচনা আছে, আমি এটা বলবো, আমি আপনারটা শুনি। আমার মনে হয় না যে আসলে ভারত বন্ধ করে দিলে বাংলাদেশ একেবারে দুর্ভিক্ষে পড়ে যাবে। সেই অবস্থায় এই মুক্ত অর্থনীতির দেশে বা মুক্ত বাজার অর্থনীতিতে নাই আসলে। আর আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলো আসলে একটা আশঙ্কা বা একটা অনুমান, মানে সম্পর্ক আরো খারাপ হইলে হইতে পারে। একটা পরিস্থিতি বর্তমানে দেখা দিয়েছে, সেই জায়গা থেকে এই বিষয়গুলো আসতেছে। আপনি যেভাবে আসলে লাভ ক্ষতি অর্থনৈতিক দিক দিয়ে হিসেব করতেছেন, আমার কাছে আসলে লাভ ক্ষতিটা এভাবে আমি দেখতে চাই না। এই জায়গাতে বর্তমান যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, আমি এটাকে হয়েছেই বলবো, এটা একেবারে স্বাভাবিকভাবে এই পরিস্থিতি গড়ে ওঠেনি। এখানে ভারতের যেমন বিজেপি মানেই ভারত না, আর ভারতের যে ত্রিপুরায় যে ঘটনাটা ঘটছে, সেই যারা হিন্দু সংঘর্ষ সমিতি, সেটাই আসলে পুরো ভারতীয় জনগণ না। ভারত তো বিশাল একটা দেশ, এবং সেই দেশের এক একটা রাজ্যে বাংলাদেশ নিয়ে এক এক ধরনের মনোভাব আছে। এক্ষেত্রে আসাম, ত্রিপুরা আলাদা একটা অবস্থান রয়েছে, কারণ ওইখানে হচ্ছে বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে রাজনীতি করতেছে, এবং সেই জায়গাতে তারা সবসময় যেটা করে থাকে, তারা বাংলাদেশে হিন্দুদের মানে ছোটোখাটো কিছু হলেও সেটাকে অনেক বড় করে দেখানো হয়। যেমন এই পরিস্থিতিতে দেখেন আগরতলায় যে ঘটনাটা ঘটছে, তার আগে কি হয়েছিল ওইখানকার ত্রিপুরারই এক মন্ত্রী, ওনার নামটা আমি মনে করতে পারতেছি না, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, সেটা একেবারে ভুল তথ্যের উপর ভিত্তি করে। সেটা হচ্ছে যে উনি বলছেন যে ব্রাহ্মণবাড়িয়াতে কলকাতাগামী শ্যামলী বাসে নাকি বাংলাদেশিরা হামলা চালাইছে, অথচ ওইটা ছিল একটা নিছক দুর্ঘটনা। সেই আশকারা পাইছে ওইখানকার উগ্র হিন্দু যারা বাংলাদেশ বিরোধী অনেকটা। আবার উল্টো দিকে বাংলাদেশেও দেখেন, বাংলাদেশেও যারা ভারতের পতাকাকে যেভাবে দেখানো হচ্ছে যে অবমাননা করা হয়েছে, সেটাও কিন্তু পুরো বাংলাদেশ না, অল্প কিছু যারা করেছে তারা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে যখন দুই দেশের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক বা অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন যদি হয়, সেক্ষেত্রে আসলে সবচেয়ে ক্ষতি হবে দুই দেশের জনগণেরই। এবং এখানে যে বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটাকে উস্কানি বলেন বা যাই বলেন, সেগুলোর মাধ্যমে বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবং আমার মনে হচ্ছে যে আমাদের সরকারও সেই ফাঁদে পা দিচ্ছে কিনা, কিংবা সরকারও সেই উস্কানিতেটাকেই ধারণ করে কিনা, সেটা আসলে এক ধরনের সন্দেহ থেকে থাকে। কারণ হচ্ছে আমরা গতকাল সরকারের একটা যেমন বিবৃতি দেখেছি, সেটা আসলে পুরোপুরি ভারত সরকারকে দায়ী করা হয়েছে যে সরকারের সম্মতি না থাকলে ওই হামলাটা হইতো না। তো এক্ষেত্রে আসলে আরেকটু মানে ফাঁদ তো পাতা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, যে 5 আগস্টের পর থেকে বিশেষ করে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, তো সেটাতে আসলে পা দিয়ে ফেললে তো তাদের ষড়যন্ত্রটা সফল হয়। কিন্তু এই জায়গায় আপনার সঙ্গে আমার একটা কথা আছে, যে মানে বাংলাদেশেও কিন্তু একটা কথা চলমান আছে, যে যারা আন্দোলন অভ্যুত্থান করেছে তারা বলছে যে হচ্ছে সরকার ভারতকে স্ট্রংলি কন্ডেম করছে না কোনো বিষয়ে এবং স্ট্রংলি জবাব দিচ্ছে না। এটা নিয়ে কিন্তু একটা বেরি কথা, সরকার কি সেই চাপের মুখে নাকি ওই ফাঁদে ভুলবশত পা দিয়ে দিল, কিরকম? আমার কি মনে হয়, দেখেন যে এখানে ভারত সরকার অফিসিয়ালি এখনো এমন কিছু খুব বেশি কিছু করে নাই যেটা আসলে আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতি হিসেবে আমাদের যে শ্রদ্ধাবোধের জায়গা, সেটাতে আঘাত করে। এখন পর্যন্ত ভারত সরকারিভাবে এটা করে নাই। যা হচ্ছে ওইখানকার ধরেন ভারতীয় মিডিয়া, ফেসবুকে লেখালেখি হচ্ছে, তারপর হচ্ছে বিভিন্ন হিন্দুবাদী গোষ্ঠী যারা আছে তারা বলতেছে বা তারা বলছে। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে হচ্ছে মমতার বক্তব্যটা, সে কিন্তু সরকারেরই অংশ, আপনি একটি রাজ্য সরকারের সে প্রধান, তো তার বক্তব্যটাতে কি বাড়তি কোনো উস্কানি পেল নাকি? আমার কাছে মনে হচ্ছে যে যেই দিন মমতা ব্যানার্জি সকালবেলা বললেন যে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানো দরকার এবং ভারতের মধ্যস্থতা দরকার, অবশ্যই কথাটি একেবারেই হচ্ছে কূটনৈতিক যে শিষ্টাচার রয়েছে সেটির বহির্ভূত, এবং আরেক দেশে যে
আপনার শান্তিরক্ষী পাঠানো হতে পারে দরকার, এই কথা যে একটা দেশের মুখ্যমন্ত্রী বলতে পারেন কিনা সেদিন। এরপরে আমরা বিকালে দেখলাম হামলা। তো আপনি যে সরকারের একদম কেন্দ্রীয় সরকারের ভূমিকা না দেখলেও কিন্তু হচ্ছে রাজ্য সরকারের এইসব উস্কানিগুলো কিন্তু দেখা যাচ্ছে। আমি তো বললাম একটু আগে যে ত্রিপুরার রাজ্য সরকারের এক মন্ত্রীর কিছুটা উস্কানি আমরা স্পষ্টভাবে দেখেছি, কিন্তু ত্রিপুরার ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যটাকে গুলিয়ে বা ওইখান থেকে মমতার বক্তব্যে ত্রিপুরায় উস্কানি হয়েছে সেটা আমি মনে করি না, কারণ ওইখানে ওদের অভ্যন্তরীণ রাজনীতিটা আরও প্রকট। যেমন দেখেন যে পেট্রাপুলে বা বেনাপুলে যে শুভেন্দু অধিকারী আসছিলেন, বিজেপি নেতা, তিনি হুমকি দিয়ে গেছেন যে রফতানি বন্ধ করে দিন, আমরা আমাদের পণ্য যাইতে দিব না। তো তিনি আবার কিন্তু মমতার বক্তব্যের বিরোধিতা করছেন। ওইটা হচ্ছে ওদের রাজনীতি। ওইখানে হচ্ছে মমতা এই জায়গায় যখন বিজেপি একটা ফায়দা নিচ্ছিল, যখন বিজেপি বাংলাদেশের হিন্দুদের কথা বলে নিজেদের গলা চড়াচ্ছিল, ওইখানে রাজনীতি গরম করতেছিল, সেখানে মমতা যখন এতদিন চুপ ছিল, সেই ক্ষেত্রে তার ভোট ব্যাংকে সে ভাবতেছিল তার প্রভাব পড়তে পারে। সেই জায়গা থেকে সে বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে সে কথা বলছে। এটা হচ্ছে ওদের রাজনৈতিক যে ইয়েটা আছে, মারপেস আছে, সেই জায়গারই পার্ট। তো মমতার বক্তব্যে আমি মনে করি না যে এটা ত্রিপুরায় উস্কানিটা আসছে। আচ্ছা, আপনার বক্তব্যটা তো একদম তাত্ত্বিক একটা, যেহেতু আপনি আন্তর্জাতিক নিয়ে কাজ করেন, আপনার ধরেন যে মানুষের বোঝাপড়া এবং ভারতের যে পলিটিক্স, ওটা কিন্তু আপনি খুব স্ট্রংলি ভালোভাবেই বোঝেন না। আমি তো ধরেন দেশ নিয়ে, দেশের ভেতরে কাজ করি, আমি তো ধরেন ওই যে বিদেশের খবরাখবর, এটা দেশ বিদেশে না, এটা হচ্ছে ওদের রাজনৈতিক, ওদের ব্যবস্থাটা জানলেই বা ওদের রাজনৈতিক বিরোধের জায়গাটা জানলেই এটা আসলে স্পষ্ট হয় যে বিজেপি একদিকে, আবার হচ্ছে মানে যত কিছু হচ্ছে সবকিছু মনে হচ্ছে এই যে সামনে পশ্চিমবঙ্গের নির্বাচন আসছে কিছুদিন পর, মানে আরো কিছু সময় পর, মানে একটা পলিটিক্স, মানে বাংলাদেশ একটা ইয়ে হয়ে গেল আর কি তাদের কাছে। ভারতের নিজস্ব রাজ্যগুলোর রাজনীতি আছে, সেখানে বিজেপি হিন্দুত্ববাদকে ধারণ করে তারা হিন্দুত্ববাদের যে ধারক বাহক হতে চায়। তারা তো নিজেদেরকে এখন শুধু একটা নেশন স্টেট বলে না, তারা নিজেদেরকে জাতিরাষ্ট্র, সভ্যতাগত রাষ্ট্র বা জাতিরাষ্ট্র হিসেবে হাজির করতে যায়, যে তারা হচ্ছে বিশ্বের হিন্দুদের রাষ্ট্র। তারা বিশ্বের যত জায়গায় হিন্দু আছে তাদেরকে রক্ষা করার মহান দায় তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে। আর বাংলাদেশের পরিস্থিতিটা তো আসলে ওই রকম না হলেও একটা ভোলাটাইল পরিস্থিতি তো আছেই। অভ্যুত্থানের পরবর্তী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যেটা আসলে কোনো রাজনৈতিক শক্তি না। সে জায়গা থেকে এখানে তারা এতদিন ধরে যে রাজনীতিটা করে আসছে, যে বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলে এখানে উগ্রবাদী শক্তির উত্থান হয়, হিন্দুরা, সংখ্যালঘুরা নির্যাতিত হয়, সেই যে নেগেটিভ, তারা কিন্তু এই নেগেটিভটা এখনও প্রতিষ্ঠা করার এক ধরনের চেষ্টা বা ষড়যন্ত্র রয়েছে। তো দুই জায়গা থেকে মিলিয়েই আসলে এই ধরনের উস্কানিগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে আসলে আমাদের মানে সচেতন মানুষ হিসেবে যারা, তাদের আসলে এই ফাঁদগুলো বা এই উস্কানিটা ভালোভাবে চিহ্নিত করা উচিত, এবং এই উস্কানিতে পা না দেওয়াটাই হবে আসলে বুদ্ধিমানের কাজ। আমরা আরো দুইটা বিষয়ে আলোচনা করব, তার মাঝে আমি হচ্ছে, যেহেতু আমরা একটা আলোচনার অবতারণা করলাম আর কি, যে হচ্ছে কার লাভ কার ক্ষতি হবে, আমার একটা ধারণা আছে, আমি এটা একটু আলাপ করে মানে এরপরে দুইটা বিষয়, যেটা হচ্ছে যে এখন পর্যন্ত পরিস্থিতি যা হয়েছে, এখানে কে এগিয়ে রয়েছে এটা, আর হচ্ছে ভারতের সঙ্গে তার প্রতিবেশী কারোই, বলতে গেলে ভুটান ছাড়া কারোই সম্পর্ক ভালো না। এই দুটা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে হচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে মানে আমার একটা টেক রয়েছে, আমি একটু বলে নিই যে বাংলাদেশে ভারত রপ্তানি করে এবং সেখান থেকে বাংলাদেশে রপ্তানি করে তাদের আয় হচ্ছে 10 থেকে ধরেন 12 বিলিয়ন, বাংলাদেশ বিপরীতে করে 2 বিলিয়ন বা 2.5 বিলিয়ন। তো এখানে কিন্তু ধরেন যে আপনার বাংলাদেশের ছোট অর্থনীতি, ভারতের বড় অর্থনীতি, তবুও কিন্তু ভারতের এই যে এই বাংলাদেশে যদি রপ্তানি সীমিত হয় বা হচ্ছে রপ্তানি কমে যায়, সেক্ষেত্রে ভারতের উপর প্রভাবটা বেশি পড়বে। একই সঙ্গে ভারত হচ্ছে বাংলাদেশে প্রতি বছর একবার কম করে হলো 3-4 লাখ টন বা 5 লাখ টন হচ্ছে পেঁয়াজ পাঠায়। একই সঙ্গে চাল দেয় হচ্ছে ধরেন 10, 15, 20 লাখ টন এরকম, বা হচ্ছে 10 লাখ, 8 লাখ এরকম নানান এক এক বছর এক একটা সংখ্যা হতে পারে। সেই জায়গায় ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় চালের বাজার,
একই সঙ্গে তাদের খাদ্যশস্য এত পরিমাণ উৎপন্ন হয়, তাদের এগুলো প্রচুর পরিমাণে ওরা রপ্তানি করতে পারে। কিন্তু বাংলাদেশে যদি ওরা মানে 5 লাখ 7 লাখ টন বা হচ্ছে 4 লাখ টন যে পেঁয়াজটা পাঠায়, তাহলে এই পেঁয়াজগুলো তারা কোথায় পাঠাবে? তাদের তো এটা উদ্বৃত্ত থাকতেছে বিদায় তারা পাঠাচ্ছে, তারা হচ্ছে পেঁয়াজ পাঠাচ্ছে হচ্ছে আর শ্রীলঙ্কায় বা হচ্ছে আপনার মরিশাস, বাহরাইন এরকম বা প্রতিবেশী আরও 1-2টা দেশের কাছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি এই 4-5 লাখ টন পেঁয়াজ না নেয়, সেক্ষেত্রে ভারত এই পেঁয়াজ নিয়ে তাদের কৃষকের জন্য একটা সমস্যা তৈরি হতে পারে। একই ক্ষেত্রে চালের একটি বড় বাজার বিশ্বে রয়েছে, বাংলাদেশ না নিলেও ভারতের আরও বিভিন্ন জায়গায় চাহিদা রয়েছে, তারা এই চালটা দিতে পারে। কিন্তু তাদের 10 থেকে 12 বিলিয়নের যে বাংলাদেশের বাজার, সেটি নিয়ে একটি সমস্যা বা হচ্ছে তাদের অর্থনীতিতে একটা প্রভাব ফেলতে পারে, এটা আমার একটা ধারণা। একই সঙ্গে বিপরীতে বাংলাদেশে কি ঘটতে পারে, যদি বাংলাদেশ থেকে ভারতে পণ্য পাঠানো যদি সীমিত হয়ে আসে, সেই জায়গায় বাংলাদেশ কি হবে? এই যে এখন 1.5, 2 বা 2.5 বিলিয়ন যেটা পাচ্ছে, সেটার যায় হয়তো কমে আসবে। একই সঙ্গে আমরা দেখলাম যে হচ্ছে যদি পেঁয়াজ ভারত থেকে না আনা যায় পর্যাপ্ত পরিমাণে, সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে 2019 সালে যখন হচ্ছে বাংলাদেশের ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল, তখন হচ্ছে আমরা দেখলাম মানে আসাদ ভাই যেটা বললেন যে মুক্তবাজার অর্থনীতি এখন, তো বাংলাদেশে যখন হচ্ছে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল, সেই সময়ে আমরা দেখলাম যে বিভিন্ন আরও দেশের সঙ্গে কথা বলে হচ্ছে শেখ হাসিনা সরকারের আমলে পেঁয়াজ বাংলাদেশে আনা হলো। একই সঙ্গে চালের বিষয়টাও মানে যে আমরা ভিয়েতনাম, থাইল্যান্ড, অন্যান্য জায়গা থেকে আনতে পারো। তবে সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে এই যে প্রতিবেশী দেশের থেকে আপনি পণ্যটি নিয়ে আসছেন, একটু কম খরচ লাগছে, হচ্ছে পরিবহন খরচ কম হচ্ছে, একই সঙ্গে যেহেতু পাশাপাশি বর্ডার, আপনি সহজে ঢুকে যাচ্ছে এবং এখানে খালাস পেয়ে আপনি সহজে পেয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে যদি আপনি অন্য দেশ থেকে আনতে যান, আপনার হয়তো পরিবহন খরচ বাড়তে পারে, কেনার খরচ বাড়তে পারে, মানে নানান জটিলতা তৈরি হতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে ক্ষতিটা দুদিকের। মানে আমরা ছোট দেশের, আমাদের রপ্তানি কম হলেও আমাদের ক্ষতিটা বেশি, আবার আমদানি বেশি হলেও আমাদের ক্ষতিটা বেশি। তাদেরও হচ্ছে একই পরিমাণ ক্ষতি হতে পারে, অর্থাৎ দুই দিকেরই তাদের রপ্তানি আয়, তাদের এই যে পণ্য নিয়ে বিপাকে পড়া, আমাদের হচ্ছে পণ্যের ঘাটতি তৈরি হওয়া, একই সঙ্গে 2 বিলিয়ন আমাদের জন্য কোনো দিকেই কম না। এখন আসাদ ভাইয়ের সঙ্গে আমার যে আলোচনা, যে আমরা দেখলাম যে হচ্ছে বাংলাদেশে এই যা ঘটছে এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে, যদিও আপনি বলছেন যে সরকারের পক্ষ থেকে আসলে তেমন কিছু দেখা যাচ্ছে না, এটা মানুষের প্রতিক্রিয়া বেশি, সরকার বিবৃতি দিচ্ছে। সেই জায়গায় কনসুলেট অফিসে যে হামলা হলো আগরতলায়, এই জায়গাটিতে কি এখন পর্যন্ত দুই দিকের যে বিরোধ, এই বিরোধের মধ্যে কি এখনো কি মনে হয় না যে বাংলাদেশ একটু এগিয়ে রয়েছে আন্তর্জাতিক যে কনসার্ন এর মধ্যে? কারণ বাংলাদেশের প্রতিষ্ঠানে কিন্তু ভারত হামলা চালিয়েছে। আমরা দেখলাম বাংলাদেশ এখন পর্যন্ত ভদ্রতার পরিচয় দিয়েছে এবং কোনো একটি ভারতের অফিসে, ভারতের কিন্তু নানান অফিস রয়েছে বাংলাদেশে, যেমন ধরেন যে আপনার ঢাকার কেন্দ্রীয় হাই কমিশন, আবার অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন হচ্ছে বিভিন্ন বিভাগে রয়েছে। তো কোথাও কিন্তু কোনো হামলার ঘটনা হয়নি এবং কেউ জড়ো হয়ে হচ্ছে হামলার চেষ্টাও চালায়নি। এটা কিন্তু একটা বড় উদাহরণ তৈরি করেছে বাংলাদেশের মানুষ। তা আপনার কি মনে হয় কনসুলেট অফিসে হামলার কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটু এগিয়ে রয়েছে কিনা? না, আমার কাছে এখানে এগিয়ে পিছিয়ে যাওয়ার মতো কিছু মনে হয় না আসলে। মানে সিম্প্যাথি পাওয়া এখানে খুব বেশি একটা ফ্যাক্টর না। কারণ হচ্ছে তো ভারতের দিক থেকে ভারত জানাইছে, দুঃখ প্রকাশ করছে, সে জায়গায় ভারত তার কূটনৈতিক শিষ্টাচার 3 পুলিশকে বরখাস্ত করছে, 3 পুলিশকে বরখাস্ত করছে, 7 জনকে গ্রেফতার করছে। তো দৃশ্যমান পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রদূতকে তলব করছে, সেখানে নিশ্চয়ই ওই ঘটনার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে, সেখানে ভারত নিশ্চয়ই একটা জবাব দিছে, বাংলাদেশ সন্তুষ্ট হয়েছে আমি মনে করি, অথবা আরও পদক্ষেপ আশা করতেছে। তো এই ইস্যুতে আসলে কেউ জিতছে কেউ হারছে এভাবে দেখতে আমি রাজি নই। এটা একটা কূটনৈতিক সম্পর্ক, এটা ক্রমবর্ধমান চলবে, সেখানে উত্থান পতন থাকতেই পারে। আচ্ছা, এই যে বাংলাদেশে একটি আলাপ যে ভারতের সঙ্গে নেপাল কিন্তু একটা হিন্দু রাষ্ট্র, মানে সবচেয়ে যে আলাপটি তৈরি হচ্ছে, নেপাল একটি হিন্দু রাষ্ট্র, এই হিন্দু রাষ্ট্রের সঙ্গে হচ্ছে ভারতের সম্পর্ক ভালো নেই। আপনি একটা জিনিস দেখেন যে ভারতের প্রতিবেশী কারা? আমরা আছি, বাংলাদেশ, চীন আছে, পাকিস্তান আছে, নেপাল আছে, ভুটান আছে, তারপরে ধরেন মিয়ানমারকেও ধরেন। তো ভারতের আসলে সম্পর্ক ভালো কার সঙ্গে? কারো সঙ্গেই তো নেই। মানে ভুটান ছাড়া আপনি আলটিমেটলি কার সঙ্গে সম্পর্ক ভালো? এখানে কি জানতে চাচ্ছেন? মানে এই আমি আসলে জানার কিছু নাই, এখানে তো একটা আন্তর্জাতিক পলিটিক্সের একটা অংশ যে হচ্ছে ভারত তার আশপাশে যারা
আমি তো দেখতেছি হচ্ছে ভারতের আশপাশে এখন কিন্তু বাংলাদেশকেও ভারতের আর বন্ধুরাষ্ট্র হিসেবে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র হিসেবে আর বিবেচনা করার কিন্তু সুযোগ নেই। এখানে আপনি দেখেন হয়তো এই পরিস্থিতির উন্নতি হইতে পারে, কিন্তু এখন যে পরিস্থিতি এখানে বন্ধুরাষ্ট্র ভাবার আর কোনো সুযোগ নেই। কোনো রাষ্ট্রের সঙ্গে ভারতের এই সম্পর্ক খারাপ কেন, মানে যদিও এটার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, অবশ্যই আমরা ইতিহাসে যাব না, আপনি শুধু সহজভাবে বললে এটা হচ্ছে যে আপনি যখন বড় ভাই সুলভ আচরণ করবেন তখন হচ্ছে আপনার বিরুদ্ধে একটা অংশ সবসময় থাকবে, কিছুদিন পর বা একটা সময় যাওয়ার পর ওই বিরোধী অংশটা শক্তিশালী হয়ে যাবে। বড় ভাই সুলভ না বলে আপনি যখন কর্তৃত্ববাদী দেখাবেন, মানে হচ্ছে আপনি এই অংশের বা এই অঞ্চলের মোড়ল হইতে চাইবেন, তখন আপনাকে অনেকে অপছন্দ করবে, এটাই তো মূল কারণ। হ্যাঁ, ওই বিগ দাদা। এই জায়গায় এই যে অনেকের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, এই জায়গায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি আর খারাপ করবে কিনা ভারত, আপনার কি মনে হয়? কারণ এত শত্রু রেখে নতুন শত্রু তৈরি করবে কিনা? আমি এখন পর্যন্ত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত যেটুকু অনুমান সেটা হচ্ছে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হোক এটা চাইবে না। সম্পর্ক আগে যে দহরম মহরম ছিল আওয়ামী লীগ সরকারের সঙ্গে সেটা হয়তো থাকবে না, কিন্তু একটা সম্পর্ক তো টিকিয়ে রাখতেই হবে, সেটা তার ভারতের নিজস্ব স্বার্থেই, ভারতের নিরাপত্তার স্বার্থ, ভারতের অর্থনৈতিক স্বার্থ, সে জায়গা থেকে একটা সম্পর্ক বাংলাদেশের সঙ্গে তার রাখতেই হবে। এবং সে তার স্বার্থের জায়গা থেকে এখানে বাংলাদেশে যদি অস্থিতিশীলতা তৈরি হয় সেটা তার জন্য কোনো মঙ্গলজনক কিছু হবে না, এটুকু অন্তত ভারত বুঝে বলে আমার ধারণা। আচ্ছা, এখানে মানে আসাদ ভাইয়ের কথা তো আপনারা শুনলেনই যে মানে সম্পর্ক আসলে যত দিকেই যাক মানে এটা আসলে একবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওইরকম কিছু হবে না, তাই তো? তো আমরা মনে করি যে সম্পর্ক মানে যুদ্ধ তো লাগবে না, সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন হবে না, আমদানি রপ্তানিও একেবারে বিচ্ছিন্ন হবে না, সবই চলমান থাকবে। হয়তো শেখ হাসিনা যেহেতু চলে গেছেন, ভারতের একটা মন খারাপ, কারণ এই দেশে বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় মিত্র, আপনি এটা বিজেপি আসুক কংগ্রেস আসুক যেই আসুক, ভারতের সবচেয়ে বড় মিত্র কিন্তু আওয়ামী লীগ। সেই জায়গা থেকে তারা হয়তো এই সরকারকে মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সব মিলিয়ে একটা চাপে রাখার জন্য একই সঙ্গে যেন সরকারকে চাপ দিয়ে যে হচ্ছে এই দেশে হচ্ছে নতুন করে নির্বাচন দিয়ে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, সেই ক্ষেত্রেও হচ্ছে তারা বিভিন্ন ইস্যুতে কথা বলছে, সরাসরি নির্বাচনের কথা না বললেও বিভিন্ন ইস্যু দিয়ে সরকারকে একটা চাপে রেখে হচ্ছে নির্বাচনের পথের দিকে আগানোর মানে জন্য একটা ওয়ে তৈরি করে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আসাদ ভাই যদি আর কিছু বলে আপনারা শুনেন, আমার আর কিছু বলার নেই। না, আমার আর কিছু বলার নেই, আপনাদের ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আবার নতুন কোনো এপিসোডে আমরা আসবো নতুন কোনো টপিক নিয়ে।